কিন্তু ব্যাপারটাকে নেগলেক্ট করছি না, যে সময় কিন্তু আর নেই, সিলেবাসও তেমন আর নেই। যেটুকু আছে সেটুকু আমরা যে কোনো দিনে শেষ করতে পারবো, এবং আমি প্রমিস করছি যে খুব শীঘ্রই আমরা সিলেবাস শেষ করব। তো তার আগে আজকে ডেটটা বলে দাও। আজকের যে চ্যাপ্টারটা, সেটা আজকে যেটুকু পড়বো সেখানে 4 নাম্বার পরীক্ষায় পড়বেই, 4 নাম্বার থেকে 5 নাম্বার। শুধুমাত্র আজকের যে ডিসকাশনটা, যেটুকু হোমওয়ার্ক আমি এখানে দেব করাতে করাতে, সেই সম্পূর্ণটা যদি তোমাদের পুরোপুরি রপ্তে আসে, তাহলে শিওর শিওর 35 নাম্বারের মধ্যে 3 থেকে 4 নাম্বার তোমাদের কিন্তু একদম 100% শিওর তোমাদের চলে আসবে, এবং নিট জয়েন্ট এন্ট্রান্সেও তোমাদের ক্ষেত্রে কিন্তু 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 করতে হবে না। তাই ডেট বলো, আজকে 20 তারিখ, তাই তো বিজিৎ? 20, 12, 25। তো আমরা পড়ছিলাম রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ, এবং আমরা এখানে পড়ছি প্রিজম। তো হয়েছে কমপ্লিট। হুম, কুইক করে দাও। দেখো, আগের দিন আমরা পড়ছিলাম প্রিজম হচ্ছে প্রিজম যদি আমরা প্রিজমে প্রতিসরণ পড়ছিলাম, একদম খুব ইনফরমালি আমরা চ্যাপ্টারটা পড়বো, যাতে করে আমরা পুরো জিনিসটা বুঝতে পারি। প্রিজমে প্রতিসরণ পুরোটা আমরা ইনফরমালি পড়ার পর আমরা তোমাদের কাছে কোশ্চেন তুলে দেবো, যে অ্যাকচুয়ালি এখান থেকে কি কি কোশ্চেন পরীক্ষায় পড়ে। প্রিজম দেখতে কি রকম? প্রিজম দেখতে নানা রকম হয়, আমরা জানি। যে যার একটা বেস থাকে, এবং মানে বিভিন্ন প্রিজমের ডেফিনেশন বিভিন্ন ধরনের হয়। তো আমরা এখানে ত্রিভুজ টাইপের একটা প্রিজম ধরছি। এটা ধরে নাও ত্রিভুজ, এরকম একটা স্ট্রাকচার আছে এই দিক থেকে দেখলে, আর এইদিকে ডট 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 ডট, এরকম। এটা ভিতরে দেখা যাবে না। এইটা ধরে নাও একটা প্রিজম। প্রিজমের মধ্যে এই যে নিচের যে তল, যে তলটার উপর এটা সারফেসের উপর বসে আছে, এটাকে বলছে বেস। আর যদি আমরা নাম দিই এ, বি, সি, এটা নাম দিই ডি, এটা নাম দিই ই, এটা নাম দিই এফ, তাহলে এখানে বিভিন্ন জায়গাগুলোর বিভিন্ন আলাদা আলাদা নাম আছে, ইংরেজিতে আলাদা নাম, বাংলায় আলাদা নাম। আমি দেখে 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 তোমাদের বলে দিই। এই পুরো যে স্ট্রাকচারটা, 3D স্ট্রাকচার, এটাকে বলা হয় প্রিজম। এই 3D স্ট্রাকচারটা আমাদের কিন্তু কাজে লাগে না অতটাও। আমরা প্রিজমের ক্ষেত্রে আমরা ধরে নিই যে প্রিজমের যে প্রতিসারক তল আছে, বা যে তলে আলো পড়ছে সেখানে লম্বভাবে পড়ছে, সেই জন্য আমরা শুধুমাত্র একটা পার্টিকুলার লম্ব তলকে আমরা বেছে নিই, যে তলটাকে আমরা বলি প্রধান ছেদ। এই প্রধান ছেদ ছেদ বা প্রিন্সিপাল ক্রস সেকশন, এটা বলতে বোঝায় এটা বলতে বোঝায় এই যে তলটা আছে, তলের সাথে লম্ব একটা ছেদ, যেখানে পার্টিকুলার একটা ফ্র্যাকশন আমরা নিয়ে নিতে পারবো। এটা নিয়ে আমরা এটাকে পার্টি একটা ট্রায়াঙ্গেল বলবো। এবং সেরকম যদি ট্রায়াঙ্গেল বলি, ধরে নাও আমি এই 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 প্রথম ফেজটাকে বলি, তাহলে এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি হয়, তাহলে এই বিসি হচ্ছে হচ্ছে তোমার ভূমি। এবি হচ্ছে যেখানে আলো পড়বে, আর এসি হচ্ছে যেখানে আলো বেরোবে। আর এই পুরো ম্যাটেরিয়ালটা হবে হয় কাচের, জলের, বা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের। সাধারণত এটা কাচের হয় প্রিজমটা। জলের প্রিজম ব্যাপারটা খুব বাজে শুনতে লাগে। তো বিভিন্ন ম্যাটেরিয়ালেরও হতে পারে, যারা স্বচ্ছ মাধ্যম, সেই সমস্ত স্বচ্ছ মাধ্যমে কিন্তু প্রিজম আমরা বানাতে পারি, যদি আমরা এরকম করে কাট করতে পারি। তাহলে এই যে প্রিন্সিপাল যে ছেদ, সেটা মানে কিন্তু এই এবি যেটা আর এসি যেটা, তার প্যারালাল কিন্তু একটা লাইন আছে, যেখানে কিন্তু আলো পড়বে সেই তলের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে। এবং এই প্রিজমের এই যে বড় প্রিজম বলেছি, তার মধ্যে প্রধান ছেদ এবিসি যেমন, তেমন প্রধান ছেদ ডিইএফ ও বটে, তেমন প্রধান ছেদ এই যে অংশটা নিয়েছি, ধরলাম এম, এটা যদি এন হয়, এটা যদি পি হয়, তাহলে এম এন পিও বটে প্রধান ছেদ ভূমির সাথে। আর এই যে এডি যে লাইন, এই যে লাইন, যে শীর্ষর যে লাইন, সেই লাইনটাকে কি বলা হয়, কেউ বলতে পারবে? এটাকে বলা হয়
প্রান্ত রেখা মনে হয় না, এজ, এটাকে বলে প্রান্ত রেখা বা এজ, এজ লাইন, এটা মাথার। আর এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? এই অ্যাঙ্গেলটাকে বলা হয় প্রতিসারক কোণ। আর এইটা হচ্ছে তোমার তল, এই দুটো তল হচ্ছে তোমার প্রতিসরণের তল, আর মধ্যেখানে হচ্ছে মাধ্যম। এর বাইরে বেশি কিছু জিনিস জানার দরকার পড়ে না। মেন ইম্পর্টেন্ট হচ্ছে ভূমি প্রতিসারক কোণ। তার মানে যদি আমরা শুধু 2D আঁকি, বড় করে যদি একটা ছবি আঁকি যে দিস ইজ এ প্রিজম, এবং এটা হচ্ছে একটা ক্রস সেকশন প্রিজমের, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্রস সেকশন অফ এ প্রিজম। প্রিন্সিপাল ক্রস সেকশন অফ এ প্রিজম যদি আমরা ভাবি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ, দিস ইজ কল্ড প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ, সরি, প্রতিসারক কোণ নয়, এটাকে কি বলা হয়? হ্যাঁ, প্রতিসারক কোণ, সরি। টিয়া, প্রতিসারক কোণ বলো, মাকে বুঝিয়ে দেবে। এটাকে বলা হয় প্রতিসারক কোণ। এবার দেখো, এই যে এবি তল, এই তলটা হচ্ছে স্বচ্ছ, এসি তলটা স্বচ্ছ, সাধারণত এই তলটা হয় অস্বচ্ছ, সাধারণত, সাধারণত অস্বচ্ছ। তাহলে এবার দেখো, এই তলে এটা হচ্ছে ঘন, সাপোজ ধরে নাও এটা ঘন, আর এই দিকটা যদি বাতাস ধরি, দিস ইজ লঘু, আবার এইটা হচ্ছে লঘু। এবার যদি আমরা আলো ফেলি, সাপোজ এরকম করে একটা আলোক রশ্মি পড়লো, যদি পড়ে, তাহলে আমাকে বলো তো দেখি, বিজিত, কোন দিক দিয়ে আলো যাওয়ার উচিত? আলো এইখান দিয়ে যখন পড়বে, তখন আমরা প্রথম, আমি এই এবি তলে যখন আলো পড়লো, আমরা প্রথম ফান্ডাটা কি ড্র করব? প্রথম আমরা কি ভাববো, কি করে ড্রয়িং করব? কার সাথে? এবির সাথে একটা, একদম পারফেক্ট, ভেরি গুড। তাহলে এর সাথে আমি একটা অভিলম্ব টানবো, কারণ আমরা জানি এই যে অভিলম্ব, এটাকে বলা হয় বিভেদ তলের সাথে অভিলম্ব। তাহলে অভিলম্ব যদি টানি, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ আই, কারণ এইটা হচ্ছে আমার আপতন কোণ। তাহলে এবার আমাকে বলতো দেখি, আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ বেশি হবে না কম হবে? কেউ বলতে পারবে বেশি হবে না কম হবে? এই দিক দিয়ে যদি যায়, তাহলে এখানে প্রতিসরণ কোণটা এটা এরকম হবে, কম হবে? কে বললে এটা? জয়িতা, শোনো, কম হবে, কারণ হচ্ছে এটা ঘনতে পড়ছে। একদম ঠিক। যা, এত বড় ছবি আঁকলাম, চলে গেল। এনিওয়ে, তাহলে এটা হচ্ছে কম হবে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এখানে যদি আমরা ড্র করি, তাহলে এখানে বললো পারপেন্ডিকুলার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি আই হয়, তাহলে প্রতিসরণ কোণ কম হবে, তার কারণ হচ্ছে এটা ঘন মাধ্যম, এর ভেতরটা হচ্ছে ঘন মাধ্যম। তা ঘন মাধ্যম আমরা জানি অ্যাঙ্গেলটা কম হয়, তাহলে এখানে গিয়ে পড়লো, পড়ার পর তাহলে এই যে রশ্মি, দিস, এইটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা ধরে নাও এক্স, এটা ওয়াই, ওয়াই থেকে এটা পড়লো জেড এ, তাহলে এক্স ওয়াই হচ্ছে এবি তলে ইনসিডেন্ট রে, এবি, এবি তলে ইনসিডেন্ট রে, আর ওয়াই জেড যেটা, ওয়াই জেড যেটা,
এই ওয়াই জেডটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। প্রতিসৃত রশ্মি মানে রিফ্র্যাক্টেড রে। এবার আমাকে বলো ওয়াই জেড যখন এসি তলে পড়লো, তাহলে এখানে আমরা বলবো, দরজাটা বন্ধ করে দে তো। ওয়াই জেড পড়লো, ওয়াই জেড পড়লো এসি তলে, তাহলে এখানে আমরা কি করব, কি করে কোন দিকে যাবে রশ্মিটা? এই রশ্মিটা দুটো অপশন আমি দিলাম, একটা এই, একটা এই। কোনটা হবে? ওপরটা না নিচেরটা? নিচেরটা হবে। কেন হবে? কি করে বুঝলে? সে যদি নিচেরটা হবে, তুমি কি প্রথমেই, তুমি কি গুণ করে দিয়েছো বলে হয়ে গেছে, নাকি তুমি কি করে ফান্ডা করে বুঝলে বলো? কিভাবে বুঝলে বলো? ভেরি গুড। ঘন থেকে লঘুতে যাচ্ছে, এবং সেটা বোঝার জন্য তুমি প্রথমে কি ড্র করবে? এখানে পারপেন্ডিকুলার ড্র করবে। একদম তাই। তা তুমি দেখতে পাচ্ছ যে অভিলম্ব যদি ড্র করি, তাহলে এই যে অ্যাঙ্গেল, এখানে যেমন এটা I1 যদি হয়, এটা যদি R1 হয়, এই এই এটা তো অবশ্যই হবে না, এই পার্টটা হবে না, ওপরের পার্টটা একদম হবে না। কারণ হচ্ছে যে এইটা হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা বড় হবে। এবার মজা হচ্ছে, মজা মানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আলোর ক্ষেত্রে আলোর রিভার্সিবিলিটি নিয়ম মেনে চলে। মানে এখানে যে এক্স ওয়াই জেড, আর এখানে ধরে নাও কথার কথা, এখানে ধরে নাও কথার কথা, কোন একটা ধরো টি নাম দিলে, এক্স ওয়াই জেড টি, এক্স ওয়াই দিয়ে গেল, তারপরে ওয়াই জেড দিয়ে গেল, তারপরে জেড টি দিয়ে গেল। এরকম কেসে কখন হলো? যখন এক্স থেকে আলো শুরু হচ্ছে। সিমিলারলি যদি আমি টি থেকে, টি এ যদি একটা পারপেন্ডিকুলার, একটা যদি আয়না রাখতাম গতিপথের সাথে, তাহলে কিন্তু টি থেকে যদি আমি আলো তৈরি করতে পারতাম জাস্ট যে টি জেড পথে, তাহলে কিন্তু সে এক্সে চলে আসতো। তার মানে এইটাও যেমন হয়, তেমন টি জেড, জেড ওয়াই, তেমন ওয়াই এক্স, এই রেটাও আমরা পেতে পারি জাস্ট অপোজিট। তাহলে আমরা জানি যে কোনো একটা আলোকীয় সংস্থার মধ্যে দিয়ে আলো যে পথ দিয়ে যায়, এবং আলোকীয় সংস্থার আগে কোনো একটা বিন্দু থেকে আলোকীয় সংস্থার পরে কোনো একটা বিন্দুতে পৌঁছয়, যদি আমি ঠিক যে বিন্দুতে সে পৌঁছলো সেখানে যদি একই পথ দিয়ে তাকে আলোকীয় সংস্থার মধ্যে দিয়ে পাঠায়, তাহলে কিন্তু পুনরায় আমরা প্রাথমিক বিন্দুতে আলোকে ফেরত আসতে দেখতে পাবো। এবং এই ঘটনাকেই বলা হয় আলোর রিভার্সিবিলিটি প্রপার্টি। তার মানে যদি আমি এই দিক থেকে কারেন্ট পাঠাই, এই দিক থেকে যদি আমি কারেন্ট নয়, এই দিক থেকে যদি আলো পাঠাই, তাহলে এটাকেও আমি তখন বলতে পারি আপতন কোণ। তাহলে এটাকে আমি আপতন কোণ বলতে পারি, তাই I2 বললাম। এটাকে যেমন I1 বলেছি, এইদিকে কারেন্ট পাঠালে I1, এইদিকে I2 বলবো, এদিকে R1 পেয়েছি, এটাকে আমি বলবো R2। তো আমি জাস্ট তোমাদেরকে বললাম দেয়ার ইজ নো হার্ম। তুমি যে কোনো একটা কনভেনশন মনে করো যখন কোনো একটা জিনিস প্রবলেমের ক্ষেত্রে, যে মনে করি এই জিনিসটি হচ্ছে এক্স, তার জায়গায় ওয়াই ধরলে পৃথিবীর কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। তাই এখানে চারটি অ্যাঙ্গেল রয়েছে। প্রথমে বাঁদিক থেকে যখন পড়ছে, তখন প্রথম অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, সেকেন্ড যে অ্যাঙ্গেলটা R1 সেটা হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, মানে হচ্ছে প্রতিসৃত কোণ, প্রতিসরণ কোণ। তার জন্য R1 দিলাম ঠিক কোথায়। কিন্তু তারপরে যদি আমি অনেস্টলি ভাবি, নিজেকে জিজ্ঞেস করি, তাহলে কিন্তু জেড বিন্দুতে যখন রেখাটা পড়ছে, পারপেন্ডিকুলারের সাথে যে অ্যাঙ্গেলটা সে করেছে R2, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয় অন্য তলে আপতন কোণ। কিন্তু আমরা সেই সেই জিনিসটাকে প্রায়োরিটি দিইনি। আমরা প্রায়োরিটি দিয়েছি আলোর প্রত্যাবর্তন বা প্রত্যাবর্তক ধর্মকে, আলোর প্রত্যাবর্তক ধর্মকে, রিভার্সিবিলিটি প্রপার্টিকে। তার জন্য আমরা ধরেছি
যদি আলো বাইরে দিক দিয়ে এই প্রিজমের চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এই দিক দিয়ে যখন যাবে তখন এইটা আপতন কোণ, এইটা রিফ্র্যাকশন কোণ। তাহলে এইটাকে আমি আর আপতন কোণ বলতে পারবো না, কারণ এটা আপতন কোণ বলেছি। তাই এইভাবেই কিন্তু প্রিজমের তলগুলোতে অ্যাঙ্গেল গুলোকে রিপ্রেজেন্ট করা হয়। এটা কি আমি বোঝাতে পারলাম? একটু হ্যাঁ হু আওয়াজ দাও। কিছু বুঝতে পেরেছো? না কনফিউশন থাকলে আমাকে একটু প্লিজ বলো। না আমি বেশি কথা বলে ফেললাম। বলো। আমাকে বলো, আমি যে এত কথা বললাম তার মোদ্দা বিষয়টা কি সে যদি আমাকে বলো। এক লাইনে। আলোর প্রত্যাবর্তক ধর্ম হেন তেন এগুলোকে প্রায়োরিটি দিয়ে আমি কি করলাম এখানে? ঠিক, ঠিক, ঠিক। তার ফলে আমি কি করলাম? তার ফলে আমি এই I1 R1 R2 I2 লিখলাম। এই জায়গাটায় কি কোনো একটা ধান্দাবাজি করলাম? কোনো একটা চেঞ্জ করলাম? দেখো প্রিজমের দুই পাশে আমি I1 I2 লিখলাম। I মানে কি? ইনসিডেন্ট। আর মানে কি? রিফ্র্যাক্টেড। কথাটা বোঝা যাচ্ছে আমি কি বলছি? তার মানে আমি প্রথম যখন এক্স ওয়াই যে রশ্মিটা পড়ছে, দেখো এখানে যেটা ও বললো সেটা হচ্ছে যে একটা প্রিজম আছে, আপনি রিভার্সিবিলিটি প্রপার্টির কথা বলেছেন। তার মানে বাম দিক থেকে যে রাস্তা বরাবর আলো যাচ্ছে, ডান দিক থেকে যদি অ্যালাও করা হয় সেই রাস্তা বরাবর কিন্তু আলো ফেরত আসবে। ঠিক কথাই। কিন্তু তারপরে আমরা যে সুবিধাটা এবং যে জিনিসটা সমস্ত বইয়ে যে কনভেনশনটা নেওয়া হয়, যে জিনিসটা ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে প্রিজমের দুই প্রান্তে, দুই দিক দিয়ে, দুই তলে যে অ্যাঙ্গেলে আলো পড়ে বা নির্গত হয়, সেই অ্যাঙ্গেল দুটোকে কিন্তু আই ধরা হয়। এই জায়গাটায় আমার ছোটবেলা থেকে প্রচুর আপত্তি থাকতো বলেই আমি এটাকে একটু বেশি টাইম তোমাদের নিলাম। তার মানে আমি এটা বলার চেষ্টা করছি যে ইফ দিস ইজ এ প্রিজম, if this is a prism, suppose এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, তাহলে this is the angle A, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো প্রতিসারক কোণ। এবার কিন্তু আমরা বিষয়ের ভেতরে ঢুকে যাচ্ছি। প্রতিসারক কোণ। এখানে যদি কোনো আলো পড়ে, সরি, এখানে যদি কোনো আলো পড়ে, তাহলে এটা হচ্ছে লম্ব। তাহলে আলোটা গিয়ে এরকম করে নিশ্চয় কম অ্যাঙ্গেলে গিয়ে পড়বে, এরকম সোজা যাবে না। আবার এটা হচ্ছে লম্ব, তারপর আলোটা আবার লম্ব থেকে একটু দূরে সরে যাবে, তার মানে গিয়ে এরকম ডাইরেকশন বেরিয়ে আসে। এবার এখানে যে কোণগুলো আমি বলার চেষ্টা করছি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে টি। আমি যে নামটা ধরেছি সেই নামই ধরছি। এটা হচ্ছে লম্ব, এটা নাম দিলাম ধরে নাও আর। কোণগুলো যেগুলো ধরেছি এটা হচ্ছে I1, এই দিকটা ধরেছি I2, কারণ আলো যে কোনো দিক দিয়ে আসতে পারে। এইটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। এবার আমাকে বলো তো অ্যাঙ্গেল, আমি প্রশ্ন করছি তোমরা বলবে, অ্যাঙ্গেল গুলোর কথা বলবে। প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, অ্যাঙ্গেল এ ওয়াই আর সমান কত? প্রশ্ন, অ্যাঙ্গেল এ জেড আর সমান কত? প্রশ্ন, অ্যাঙ্গেল এ জেড, সরি, না, না তা তো নয়। এটা আপাতত একটা ছবি হয়েছে, একদম প্যারালাল হবে না। সবসময় প্যারালাল কেন হবে? প্যারালাল হবে না। হ্যাঁ, তবে কিছু স্পেশাল কেসে প্যারালাল হতেই পারে, সেটা আমরা পরে দেখব। বুঝ গেয়া? আপাতত আমরা দেখ ক্যালকুলেশন করে আমরা দেখব, যদি প্যারালাল হয় হবে। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই
জেড আর সমান কত? প্রশ্ন হচ্ছে অ্যাঙ্গেল জেড ওয়াই আর সমান কত? বলেন দেখি কত হবে? কেউ বলতে পারবে? কোনটা 90? প্রথমটা দুটো 90। এইটা 90 কেন বললে বিজিত? কারণ এই এই দুটো হচ্ছে লম্ব, অভিলম্ব। ভেরি গুড, এটা হচ্ছে অভিলম্ব, তাহলে অ্যাঙ্গেল 90 হবেই, তলের সাথে লম্ব লম্ব। এবার ওয়াই জেড আর সমান কত বলো? ওয়াই জেড আর সমান R2, ভেরি গুড। আর জেড ওয়াই আর সমান R1, ভেরি গুড। তো এই জায়গাটাকে আমরা দেখলাম। এবার এবার এখানে প্রিজমের ক্ষেত্রে মেন একটা বিষয় আমরা এখান থেকে প্রথম যেটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে যেদিকে প্রতিসারক কোণ, আলোক রশ্মি যেমনই ঢুকুক না কেন সে কিন্তু ভূমির দিকে ঝুঁকে যায়। তাহলে ফার্স্ট কনক্লুশন, প্রথম যে জিনিসটা আমরা জানতে পারছি, ফার্স্ট যে নলেজটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে ফর প্রিজমের জন্য, প্রিজমের ক্ষেত্রে যে কোনো যে কোনো আপতিত রশ্মির জন্য নির্গত রশ্মি, নির্গত রশ্মি মানে কি? নির্গত রশ্মি কি প্রতিসৃত রশ্মি? অ্যান্সার হচ্ছে না। প্রতিসৃত তার মধ্যে দিয়ে হবে, হওয়ার পর যেটা বেরোবে সেই নির্গত রশ্মি। মানে এইটাকে আমরা বলি আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত, এটা আপতিত। আর এই দিকে হচ্ছে নির্গত, মধ্যেখানে যেটা থাকবে সেটা হচ্ছে প্রতিসৃত, এটা হচ্ছে প্রতিসৃত। তার মানে এখানে যে কথাটা আমি বলছি, দেখো ভালো করে দেখো, প্রিজমের ক্ষেত্রে যে কোনো আপতিত রশ্মির জন্য নির্গত রশ্মি সর্বদা সর্বদা এই যে ভূমি, এটা নিচের দিকটা হচ্ছে ভূমি, ভূমির দিকে ঝুঁকে যায়, ভূমির দিকে ঝুঁকে যায়। এই যে কথাটা আমরা অবজার্ভ করলাম, দিস ইজ অ্যান অবজারভেশন, এটা হচ্ছে সিয়ার অবজারভেশন, এটা আমরা জাস্ট দেখতে পাচ্ছি শুধুমাত্র যে এই ঘটনাটা ঘটছে। এই অবজারভেশন থেকে, যেই অবজারভেশনটা আমরা পেলাম, তখনই সঙ্গে সঙ্গে আমাদের মাথায় ক্লিক করবে কত অ্যাঙ্গেলে ঝুঁকে যায়। তখনই সঙ্গে সঙ্গে আমরা কোয়ান্টিফাই করব, যে যেহেতু আমাদের সাইন্টিফিক মনোভাবাপন্ন আছে, সঙ্গে সঙ্গে আমরা জিজ্ঞেস করব কত অ্যাঙ্গেলে ঝোঁকে গো। এই যে কত অ্যাঙ্গেলে ঝোঁকে, এই এই কত অ্যাঙ্গেলে ঝোঁকে, এটা একটা কিন্তু প্যারামিটার। ইফ সৃজন ইজ প্রেজেন্ট, সৃজন বলো তো দেখি, এই কত অ্যাঙ্গেলে ঝোঁকে তার অ্যান্সারটা একটা রাশি, সেই রাশিটার নাম কি আমরা অপটিক্সে পড়েছি? ভেরি ভেরি গুড, পারফেক্ট। সো দিস ইজ কল্ড চ্যুতিকোণ। কারণ অ্যাকচুয়ালি আমরা একটা কোণে দিয়ে যাচ্ছিলাম, কোনো একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা অপটিক্যাল কোনো একটা সংস্থা পড়লো বলে আমার রাস্তা ঘুরে গেল, কত অ্যাঙ্গেলে ঝুরলো, সেটা হচ্ছে চ্যুতিকোণ। এবার এই যে প্রিজমের সমস্ত যে তোমাদের ক্লাস 12 এর ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা সম্পূর্ণ কিন্তু এই চ্যুতিকোণের উপর বেস করে। তাহলে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পেলাম এখানে চ্যুতিকোণ বলে একটা জিনিস আসছে। চ্যুতিকোণ মানে কি? মানে হচ্ছে যে অ্যাকচুয়াল যে পথে আলো আপতিত হয়েছে, আলো আপতিত হয়েছে তার থেকে তার থেকে কত কোণে বেঁকে, কত কোণে বেঁকে নির্গত হলো, দিস ইজ চ্যুতিকোণ। একটা কোণে সে পড়েছে, কিন্তু বেরোলো কত কোণে। তাহলে এখান থেকে আমরা চ্যুতিকোণ বার করব কি করে? তাহলে চ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইন প্রিজমের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন করবো কি করে? ইট ইজ সিম্পল, খুব সিম্পল।
কোন কোণে পড়েছে আমরা দেখবো, আর কোন কোণে বেরোচ্ছে আমরা দেখবো। তারপরে দেখলাম এরকম একটা অ্যাঙ্গেলে ঢুকছে, তাহলে ও যা প্রিজম না থাকলে ও যেত কোন দিকে, এইদিকে বেরোতো। কিন্তু সেখানে এই বরাবর প্রতিফলিত হলো, হওয়ার পর এই বরাবর চলে গেল, তাহলে সে বেরিয়ে গেল কোন দিকে, এইদিকে। এইটা নির্গত। যদি শুধুমাত্র প্রতিসৃত রশ্মির সাথে হতো তাহলে এইটাই বলতাম অ্যাঙ্গেল চ্যুতিকোণ। কিন্তু এ তো প্রতিসৃত রশ্মির সাথে নয়, এ নির্গত রশ্মির সাথে। তার জন্য বলছে নির্গত রশ্মি থেকে একটা ডট 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 করে পেছন দিকে টানো, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে, দিস ইজ কল্ড ডেল্টা অ্যাঙ্গেল। বিজিৎ, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না, কে জিজ্ঞেস করেছিল? হ্যাঁ, তুমি। তাহলে তুমি ভাবো যে আলোকে যদি রশ্মি ভাবি, তাহলে তো আমি তাদেরকে ভেক্টরের মতো করে ভাবতে পারি। যখনও আপতিত হচ্ছে, আপতিত রশ্মির কথা যখন আমরা বলছি, তার মানে ইট ইজ লাইক এ ভেক্টর। একটা দিকে সে পড়ছে, এই দিকে সে বেরিয়ে যেতে পারতো যদি প্রিজম না থাকতো। যে নির্গত হচ্ছে সে এই বরাবর বেরোচ্ছে, তাহলে এই যে দুটো ভেক্টর, একটা এই বরাবর আপতিত হচ্ছে, একটা এই বরাবর নির্গত হচ্ছে, তা তাদের মধ্যবর্তী কোণ কি, ভেক্টর কি বলে? এটাকে পিছিয়ে 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 নিয়ে যাও, এটাকে এগিয়ে 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 নিয়ে যাও, দিয়ে এই অ্যাঙ্গেলটাকে বলে না ভেক্টর দুটোর মধ্যে কোণ? বলে না, বলে না? ভেক্টর দুটোর মধ্যে কোণ মানে তো তাদের অরিজিনাল পয়েন্টের কোণ। এখানে আলোক রশ্মিকে যদি ভেক্টর ভাবি, তাহলে এইটাকে আমরা ডান দিকে সরাবো, এইটাকে আমরা নিচের দিকে সরাবো, নিয়ে আমরা কি দেখতে পাবো, একটা হচ্ছে এই বরাবর যাচ্ছে, একটা এই বরাবর যাচ্ছে, নিয়ে এই অ্যাঙ্গেলটা পাবো ডেল্টা, যে অ্যাঙ্গেলটা এখানে করেছি। তার জন্য আমরা নির্গত রশ্মিটাকে একটু পিছন দিকে এক্সটেন্ড করতে হবে, আপতিত রশ্মিটাকে একটু সামনের দিকে এক্সটেন্ড করতে হবে, নিয়ে যে বহিস্থ অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে চ্যুতিকোণ। কারণ ওই বরাবর যেত, গেল এইদিকে। তাহলে দেখো চ্যুতিকোণ যেটা আমরা পেলাম, যদি ছবি এঁকে আবার দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আলো যাচ্ছিল এই বরাবর, এই বরাবর যাচ্ছিল, কিন্তু যেতে 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 না, যাব না বলে সে এই বরাবর, কথার কথা এই বরাবর ঘুরে গেল। এই বরাবর সে ঘুরে গেল। এই পার্টটা হবে ডট 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 ডট, কারণ সে এই বরাবর গেছে, এই বরাবর গেছে। তাহলে দিস ইজ দা চ্যুতিকোণ ডেল্টা। তাহলে এবার আমরা আবার যদি আমরা নাম দিই এ বি সি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা টি, এটা ধরে নাও টি আর, এটা এস, কোন একটা নাম দিই। এবং এখানে যে দুটো পারপেন্ডিকুলার, এখানে একটা পারপেন্ডিকুলার, এখানে একটা পারপেন্ডিকুলার, আর এই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার যদি আমি দেখি, তো দুটো পারপেন্ডিকুলার থাকবে। তাহলে এইটা যদি ডেল্টা হয়, এখানে এখানে দেখো ত্রিভুজ, যেগুলো আমরা এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই একটা পারপেন্ডিকুলার, এই হচ্ছে দিক, এই হচ্ছে আমার ত্রিভুজ ওয়াই জেড। এবার দেখো ত্রিভুজ, ভালো করে ভেবে দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ত্রিভুজের এই যে প্রতিসারক কোণ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ। অ্যাঙ্গেল এ যেটা, অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বড় হাতের বিএসি সমান হচ্ছে অ্যাঙ্গেল এ, সমান হচ্ছে প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ, এটা প্রিজমের, প্রিজমের মাথার যে শীর্ষ যে কোণ আছে, সেটা হচ্ছে প্রতিসারক কোণ। আর বিসি হচ্ছে প্রিজমের ভূমি, প্রিজমের ভূমি। এক্স ওয়াই হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। ওয়াই জেড হচ্ছে প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি। আর জেড টি, এইটা হচ্ছে তোমার নির্গত রশ্মি। এখানে বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ যেটা আমরা পেলাম, চ্যুতি কোণ যেটাকে আমরা ডেল্টা বললাম, সেই অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেল
এস আর জেড, এস আর জেড এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এস আর জেড। এবার দেখো তো একটা ত্রিভুজ যদি আমরা দেখি, ত্রিভুজ আর ওয়াই জেড, আর ওয়াই জেড যে ত্রিভুজ, তার ক্ষেত্রে অ্যাঙ্গেল এস আর জেড, এটা কি গো? এটি কোন কোন? এটি কোন কোন? বহিস্থকোণ, একদম একদম ঠিক বলেছো, দিস ইজ বহিস্থকোণ। এবার তোমরা ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ আর অন্তস্থ বলে যে দুটো কোণ আছে তাদের মধ্যে কোনো রিলেশন জানো? ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ আর অন্তস্থ কোণের মধ্যে আমরা রিলেশন জানি কি? কোনো একটা পয়েন্টে যে বহিস্থ কোণ হয় সেটা অন্তস্থ বিপরীত যে দুটো কোণ হয় তাদের তাদের যোগফলের সমান হয়। একদম ঠিক। তার মানে এই যে অ্যাঙ্গেলটা আমরা এখানে পেলাম, সেই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের যোগফলের সমান হবে, বিকজ আর ওয়াই জেড ইজ এ ট্রায়াঙ্গেল। আমরা জানি যে বহিস্থ কোণ যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের মাথায় ক্লিক করে গেল, একদম পুরো ব্রেন ক্লিক করে গেল যে আমরা জানি যে বহিস্থ কোণ সমান ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। সমষ্টি, তাহলে এখানে কে কে আছে? একটা দেখো আছে এইটা, তাহলে এই যে এস ওয়াই, এস আর জেড বহিস্থ কোণ, অ্যাঙ্গেল এস আর জেড যে বহিস্থ কোণ তুমি পেয়েছো এস আর জেড, সেটা সমান তুমি পাবে অ্যাঙ্গেল আর ওয়াই জেড প্লাস অ্যাঙ্গেল আর ওয়াই জেড, এটা পাবো। এবার তুমি ভেবে দেখো তো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই ওয়ান, এই অ্যাঙ্গেলটা আর ওয়ান, এইটা আর টু, এইটা আই টু, তাহলে বলো তো দেখি অ্যাঙ্গেল আর ওয়াই জেড সমান কত? আর অ্যাঙ্গেল আর জেড ওয়াই সমান কত? কেউ বলতে পারবে? আই ওয়ান মাইনাস আর ওয়ান, ভেরি গুড, একদম ঠিক বলেছো। তার কারণ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পুরোটা আই ওয়ান, তার মধ্যে এইটুকু নিয়েছে আর ওয়ান, তাহলে এই অ্যাঙ্গেলটা নেব আমি কত? আই ওয়ান মাইনাস আর ওয়ান। আর এই অ্যাঙ্গেলটা সিমিলারলি, এত নাকি এই অ্যাঙ্গেলটা কত বলতে চাইছিলে বলো? এই অ্যাঙ্গেলটা আই টু পুরোটা, তার মধ্যে একদম ঠিক, এইটা হচ্ছে আই টু মানে আর টু। তাহলে দেখো এই যে ডেল্টা যেটা পেলাম, ডেল্টা যেটা হচ্ছে তোমার এই বহিস্থ কোণ, সেটা অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে চ্যুতি, চ্যুতি ডেল্টা সমান বহিস্থ কোণ সমান হচ্ছে দুটি অন্তস্থ বিপরীত কোণের সমান, অন্তস্থ বিপরীত কোণ দুটির, কোণ দুটির সমষ্টি সমান। আমি কি পেলাম? একটা কোণ পেলাম আই ওয়ান মাইনাস আর ওয়ান, আর একটা কোণ পেলাম আই টু মাইনাস আর টু। তার মানে আমি এখানে আই ওয়ান আই টু কে যদি একসাথে রাখি তাহলে আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু, দিস ইজ দ্য চ্যুতি কোণ। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। এবার এরপর আমরা আর একটা ফান্ডামেন্টাল জিনিসে যাব, তাহলে এখানে আমরা এইটুকু লিখি যে চ্যুতি কোণ ডেল্টা সমান পেলাম আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। এবার দেখো তো আমরা একটু জ্যামিতি করবো এখানে। জ্যামিতি মানে এই জ্যামিতিটা বিশাল কিছু একদম মর্মান্তিক জ্যামিতি করব না, এটা পাতি, জাস্ট পাস করার জন্য, ক্লাস 10 পাস করার জন্য যে জ্যামিতি দরকার সেই জ্যামিতি করব। দিস ইজ ইজি,
দেন যা জ্যামিতি তোমরা করেছো আজ পর্যন্ত তাদের থেকে অনেক ইজি, যদি ভালো করে যদি শুনে নাও খুব ইজিলি বুঝতে পারবে। প্রীতম তুমি আছো না পালিয়ে গেছো বলো? মামা নাই। প্রীতম, প্রীতম মনে হয় অ্যালার্ম দিয়ে রাখে যে এখন ক্লাস শুরু হলো মানে নিশ্চয় 1 ঘন্টা পরে শেষ হবে। প্রীতম, এই ধরো এটা হচ্ছে তোমার ডেল্টা, এটা হচ্ছে I1, এটা R1, এটা R2। ওকে, এবার ধরে নাও এটার নাম দিয়েছি এক্স, এটার নাম দিয়েছি ওয়াই, এটার নাম দিয়েছি জেড, এটার নাম দিয়েছি টি। এবার ধরো চতুর্ভুজ, চতুর্ভুজ এ ওয়াই এটার নাম দিয়েছি, আর এস ধরে নাও এস নাম দিয়েছি, এস এটার নাম দিয়েছি এস ও ধরে নাও কথার কথা। তাহলে এ ওয়াই এস জেড চতুর্ভুজ, কোনটা কোনটা? এ ওয়াই এস জেড। এই যে গোল 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 করলাম, সেই যে গোল গোল করলাম যে পয়েন্ট গুলোকে বড় করলাম জুম করলাম, সেই চতুর্ভুজের কথা বলছি। বলো তো দেখি এই চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি কত হবে? সে যদি একটা চতুর্ভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের কত হয়? একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি হবে। তাহলে এই যে চতুর্ভুজের কথা বলেছি তার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল এস প্লাস অ্যাঙ্গেল জেড সমান হবে 360 ডিগ্রি। এবার এগুলোর মধ্যে থেকে বিদ্যুৎ তুমি বলো দুটো অ্যাঙ্গেল তুমি একটু আগে বললে, সেই দুটো অ্যাঙ্গেল কে কে? যারা 90 ডিগ্রি ছিল বলে তোমার মনে হয়েছিল, হু আর দে? বাহ, তোরও তো মোটামুটি, এটা কি অমর্ত্য বললি না বিজিত বললি? তাহলে মোটামুটি তোমার ভালো গলা তৈরি করেছো করোনার চক্করে। এটা অ্যাঙ্গেল ওয়াই আর একটা অ্যাঙ্গেল জেড, তার কারণ হচ্ছে এরা দুজন হচ্ছে পারপেন্ডিকুলার, তলের সাথে সমতল। এবার বলো তো দেখি বুদ্ধি করে, বুদ্ধি করে কে বলতে পারবে ত্রিভুজ ওয়াই এস জেড, এই যে ত্রিভুজটা আছে, এই নিচের এই যে ত্রিভুজটা আছে ওয়াই এস জেড, এই যে ত্রিভুজটা আছে ওয়াই এস জেড, এরকম করে ওয়াই এস জেড আছে, একটা ওয়াই একটা জেড একটা এস আছে, তার এই অ্যাঙ্গেলটা R1, এই অ্যাঙ্গেলটা R2, তাহলে এই এস অ্যাঙ্গেলটা কত হতে পারে? হবেই, তার কারণ এটা ত্রিভুজ। তাহলে এর ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল জেড প্লাস অ্যাঙ্গেল এস সমান 180 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল এস সমান আমরা বলতে পারি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ওয়াই মাইনাস অ্যাঙ্গেল জেড, হুইচ ইজ R1 প্লাস R2। তাহলে R1 প্লাস R2। তাহলে দেখো এই যে আমার 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি, সেখানে যদি সব ভ্যালু গুলো আমরা পুট করি তাহলে আমরা কি পাবো? অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ আমার এ, আমি জানি এ, অ্যাঙ্গেল ওয়াই কত আমরা দেখব, সবকিছু বসিয়ে আমরা একটা ফর্মুলা দেখি। তাহলে অ্যাঙ্গেল এ আবার হচ্ছে, অ্যাঙ্গেল এ হচ্ছে প্রতিসারক কোণ, এটা হচ্ছে এ। তাহলে সবারই ভ্যালু যদি বসায় তাহলে কি পাবো? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল জেড প্লাস অ্যাঙ্গেল এ সমান 360 ডিগ্রি, বিকজ ইট ইজ চতুর্ভুজ। অ্যাঙ্গেল এ এর মান হচ্ছে এ যেটা প্রতিসারক কোণ, অ্যাঙ্গেল ওয়াই এর মান হচ্ছে কত বললে? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল জেড এর মান বললে 90 ডিগ্রি।
অ্যাঙ্গেল এস এর মান বললে 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 সমান হচ্ছে 360 ডিগ্রি। এবার দেখো এই 90 90 180 180 360 360 এর সাথে কেটে যাবে, তাই এখানে দাঁড়াবে R1 প্লাস R2 সমান দাঁড়াবে এ। তার মানে এখানে একটা অন্যতম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন আমরা পেলাম, যেটা কোনো অ্যাপ্রক্সিমেশনের উপর নির্ভরশীল নয়, যেটা যে কোনো প্রিজমের ক্ষেত্রে ট্রু। সেটা হচ্ছে প্রতিসারক কোণ। প্রিজমের ক্ষেত্রে প্রিজমের প্রতিসারক কোণ সমান হচ্ছে প্রিজমের প্রিজমের অভ্যন্তরীণ দিকে যে প্রতিসারক কোণগুলো হয় তাদের সমষ্টির সমান। প্রতিসারক কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইটা যদি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রমাণ মাঝে মাঝে পড়ে। তাহলে এইটা যদি প্রুফ যদি আমরা করে ফেলি, তাহলে আমরা আবার এইটা লিখতে পারি যে আমরা দুটো জিনিস এখন পেলাম। তাহলে ডেল্টা, যেটা হচ্ছে প্রিজমে আলোর চ্যুতি, সেই ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 আমরা পেয়েছিলাম। এখন এইটা ছিল চ্যুতি। আর একটা প্রিজমের প্রতিসারক কোণ সমান পেলাম R1 প্লাস R2 সমান এ। তাহলে এই দুটো থেকে আমরা নতুন চ্যুতির কোণ বলতে পারি, সেটা হচ্ছে চ্যুতি ডেল্টা সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। So this is very very important একটা ফর্মুলা। নাও কামিং টু সুমিয়াস কোশ্চেন। সুমিয়া যে প্রথম প্রশ্নটা এখানে করলো যে স্যার আপনি এমন একটা ছবি আঁকলেন যেন মনে হচ্ছে যে ভূমির সাথে সমান্তরালে এঁকেছেন। তো আপনি যখন এঁকেছেন তাহলে কি সবসময় সেটা ভূমির সাথে সমান্তরাল হয়? অ্যান্সার হচ্ছে একদম না। কিন্তু ভূমির সাথে সমান্তরাল এবং দুই দিক দিয়ে যে আলো ঢুকছে এবং বেরোচ্ছে সেটা প্রতিসম হতে পারে কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে, যেখানে চ্যুতিটা সর্বনিম্ন হয়। তাহলে এবার আমরা চাইবো যে অ্যাঙ্গেলের যে ডেভিয়েশন চ্যুতি সেটা সর্বনিম্ন হয় কখন। তাহলে প্রশ্ন হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে প্রিজমের মধ্য দিয়ে আহ, আলো প্রতিসৃত হয়ে নির্গত হলে যে চ্যুতি তৈরি হয় তার মান সর্বনিম্ন কখন হবে? তখন বলছে এখানে অ্যান্সার, আমি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার লিখে দিচ্ছি। এখানে অনেকগুলো লজিক আছে, এখানে একটা এক্সপেরিমেন্টাল আছে, আর একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন আছে। ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশনটা তোমাদের ইনিশিয়ালি সিলেবাসের বাইরে ছিল, এখন সিলেবাসের মধ্যে ঢুকিয়েছে, সেটা আমরা দেখব। এই ইএক্সপিটি মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল। এটা দেখেছে যে এই যে তলটা আছে, এই তলের সাথে এই তলে এটা হচ্ছে অভিলম্ব, এই অভিলম্ব সাথে এই যে অ্যাঙ্গেলটা আই, এই আই কোনটা I1 যেটাকে আমরা নাম দিয়েছি, এই I1টাকে এরা শূন্য থেকে শূন্য থেকে 90 ডিগ্রি পর্যন্ত ওরা দেখেছে বাড়িয়ে, স্ক্যান করে ডেল্টা বের করেছে। নিয়ে দেখছে যে আয়ের সেই মানের জন্য চ্যুতিটা মিনিমাম হচ্ছে যখন যে কোণে ও আপতিত হচ্ছে একটা পৃষ্ঠে, যদি সেই কোণেই অপর পৃষ্ঠে নির্গত হয়, তাহলে সেটা কিন্তু একদম সব থেকে কম পরিমাণ ডেল্টা তৈরি করে। তার মানে প্রতিসম যদি হয়, মানে এক্সপেরিমেন্টালটাকে আগে আমি এটাকে আরেকটু ভালো করে বলি। বলছে যে ডেল্টা কখন মিনিমাম অ্যান্সার তখন বলছে যে প্রতিসম আলোক রশ্মি যদি আলোক রশ্মি
যখন যখন প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে প্রতিসমভাবে চলে যায়, তখন মিনিমাম, তখন মিনিমাম। তার মানে কি? তার মানে হচ্ছে প্রতিসম মানে কি, এই জুতোর যে তল আছে তার রেসপেক্টে এটা যদি যে কোণে পড়বে এটা সেই কোণে বেরোবে, তাহলে মধ্যেখানে নিশ্চয়ই এটা প্যারালাল হবে, ভূমির সাথে প্যারালাল হবে, প্রতিষ্ঠিত রশ্মি ভূমির সাথে প্যারালাল হবে। ইউ গট দ্য অ্যান্সার সুমিয়া? কখন প্যারালাল হয়? তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে প্যারালাল হয় যে ক্ষেত্রে এই যে আপতিত রশ্মি, এই যে আপতিত রশ্মি আর এই যে নির্গত রশ্মি, এরা প্রতিসম। কে কে প্রতিসম? এরা প্রতিসম, আপতিত আর নির্গত রশ্মি। এবং এই যে প্রতিসৃত রশ্মি যেটা, সেটা ভূমির সাথে সমান্তরাল। তাহলে এখানে কন্ডিশন কি কি পেলাম? নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে অ্যান্ড ইমার্জেন্ট রে, ইমার্জেন্ট রেজ, এরা কিন্তু প্যারালাল নয়, এরা প্রতিসম, একই রকম দেখতে। কার সাপেক্ষে? প্রিজম সাপেক্ষে প্রতিসম। প্রিজমের সাপেক্ষে দুই দিক দিয়ে যেন প্রতিসম হয়। নাম্বার টু কি? প্রতিষ্ঠিত রশ্মি যেটা উইদিন প্রিজম, তাহলে রিফ্র্যাক্টেড রে, রিফ্র্যাক্টেড রে ইন প্রিজম, প্রিজমের মধ্যে যে রিফ্র্যাক্টেড রে সেটা প্যারালাল টু ভূমি, ভূমি মানে বেস। এই দুটো কন্ডিশন যদি হয় তখনই বলছে ডেল্টা হবে মিনিমাম, তখন ডেল্টা হবে মিনিমাম। তার মানে কি? প্রতিসম হওয়া মানে কি? তাহলে আমরা ছবি আঁকি, ছবি আঁকি। এটা যদি, তাহলে কখন ডেল্টা মিনিমাম এখন আমরা পড়াশোনা করছি, কখন ডেল্টা মিনিমাম আমরা দেখতে পাচ্ছি প্রতিসম হতে হবে। তাহলে প্রতিসম হওয়া মানে কি? এটা ধরে নাও লম্ব, এখানে ধরে নাও আলো পড়লো এরকম করে, এখানে আলো বেরোলো এরকম করে, তাহলে এই অ্যাঙ্গেলটা I1, এই অ্যাঙ্গেলটা I2, তাহলে এর মধ্যে দিয়ে এরকম করে আলো গেছে, এটা R1, এটা R2। তাহলে প্রতিসম হওয়া মানে কি? বাম দিক দিয়ে যা হয়েছে ডান দিক দিয়ে তাই হবে। তার মানে I1 ইকুয়াল টু I2 ম্যাথামেটিক্যালি। তার মানে R1 ইকুয়াল টু R2 ম্যাথামেটিক্যালি। তাহলে ডেল্টা, ডেল্টা উইল বি মিনিমাম, মিনিমাম কত মিনিমাম? ডেল্টা মিন কখন হবে, বা ডেল্টা এম কখন হবে? হোয়েন, হোয়েন I1 ইকুয়াল টু I2 হয়, R1 ইকুয়াল টু R2 হয়। তাহলে আগের ফর্মুলা কি? আমাদের প্রিভিয়াস ফর্মুলা কি ছিল? প্রিভিয়াস ফর্মুলা কি ছিল? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, আর এ সমান R1 প্লাস R2। তাহলে দেখো এখানে যদি I1 সমান I2 হয় সেটাকে আমি ধরে নিতে পারি I, R1 সমান R2 হয় সেটাকে আমি ধরে নিতে পারি R। যদি আমি ধরি আর এই ডান দিকের ইকুয়েশনে যদি আমরা বসাই, যেখানে ডেল্টা ডেল্টা এম হবে, তখন I1 এর জায়গায় আমি Y বসাবো, I2 এর জায়গাতেও আমি I বসাবো, R1 জায়গাতে R বসাবো, R2 এর জায়গাতেও R বসাবো। যদি আমি বসাই তাহলে কি পাবো? তাহলে আমি সেক্ষেত্রে পাবো ইন কেস অফ মিনিমাম ডেল্টা, ইন কেস অফ মিনিমাম ডেল্টা, মিনিমাম ডেল্টা, ডেল্টা এম, আমরা কি কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডেল্টা এম সমান I প্লাস I মাইনাস এ, আর এ সমান আর প্লাস আর। তখন আর R1 R2 নয়, তখন সমান কেবলমাত্র স্পেসিফিক একটা কেসের জন্য এই দুটো সমান, যখন প্রতিসমভাবে যাবে এবং যখন চ্যুতি কোণ মিনিমাম হবে। এবং এইটাই তোমাদের সিলেবাসে আছে। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো, এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো, এখান থেকে পাবো 2r সমান a, r সমান হচ্ছে a/2, এখানে পাবো 2i, 2i মাইনাস এ সমান হচ্ছে ডেল্টা এম, তাহলে 2i সমান ডেল্টা এম প্লাস এ,
তাহলে আই সমান পাচ্ছি এ প্লাস ডেল্টা এম বাই টু। তাহলে আই মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর মানে যে কোনো একটা পৃষ্ঠে প্রতিসৃত কোণ। এটা কিন্তু নির্গত কোণ নয়, এটা যে কোনো পৃষ্ঠে প্রতিসৃত কোণ। কেন যে কোনো পৃষ্ঠে বলছি? তার কারণ ডেল্টা মিন যখন হবে তখন দুই পৃষ্ঠেই এই আর এর মান সমান হবে, তাই আমি বলছি যে কোনো পৃষ্ঠে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। আর এই আই মানে হচ্ছে যে কোনো পৃষ্ঠেই আপতন কোণ, আপতন কোণ। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি ডেল্টা যখন ডেল্টা মিনিমাম, তখন আমরা পেলাম আই সমান পেলাম এ প্লাস ডেল্টা মিনিমাম বাই টু, আর আর সমান পেলাম এ বাই টু। তাহলে আমরা কি লিখতে পারি? মিউ সমান কি? সাইন আই বাই সাইন আর। তাহলে তার জন্য আমরা লিখতে পারি সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। এটা কোন ক্ষেত্রে লিখতে পারি? এটা এই ডেল্টা এম দিয়ে লিখতে পারি, কিন্তু মিউ এর মান কি? যদি অন্য কোনো ক্ষেত্রে হয়, এখানে যদি তোমাকে প্রশ্ন করি এই মিউ মানে হচ্ছে বাতাস সাপেক্ষে বা বাইরে সাপেক্ষে প্রিজমের ম্যাটেরিয়ালের প্রতিসরাঙ্ক, তাহলে বাইরের সাপেক্ষে, বাইরের সাপেক্ষে প্রিজমের, প্রিজমের যে ম্যাটেরিয়াল মানে বস্তু, তার প্রতিসরাঙ্ক, তার প্রতিসরাঙ্ক। বলো তো দেখি আমাকে, কে বলবে? এই যে মিউ এর মান, এটা এটা এ আর ডেল্টা এম কার সাথে বেশি নির্ভরশীল, এর সাথে না ডেল্টা এম এর সাথে? বিজিত। তাহলে মিউ এর মান ডেল্টা এম এর উপর, এর উপর কার উপর বেশি নির্ভর করবে? কে বেশি হলে বেশি হবে? বা অন্য কোনো অ্যাঙ্গেলে পড়লে কি মিউ এর মান আলাদা হতো? যদি ডেল্টা এম করার মতো কন্ডিশন না হতো, অন্য কোনো অ্যাঙ্গেলে অপ্রতিসম ভাবে পড়তো, তাহলে কি মিউ এর মান আলাদা হয়ে যেত, না একই থাকতো? ভেরি গুড, ভেরি গুড। একটা বস্তুর জন্য নয়, দুটো মাধ্যমের জন্য, যে বাহ্যিক যে লঘু মাধ্যম তার সাপেক্ষে কোন একটা মাধ্যমের সাপেক্ষে একদম তুমি পারফেক্ট বলেছো, যে কোন একটা বস্তুর জন্য তো একই থাকবে মিউ এর মান, যদি বাইরে বাতাস থাকে, বাইরে যদি একই মিডিয়াম থাকে। তার মানে মিউ এর মান নির্ভরশীল নয় এ ডেল্টা এম এর উপর। কিন্তু এই সমীকরণ দেয় যে এ এবং ডেল্টা এম দিয়েও আমি মিউ এর মান লিখতে পারি একটা স্পেশাল কেসে। তার মানে এই নয় যে এর মান চেঞ্জ করে দিলে মিউ এর মান চেঞ্জ হয়ে যাবে, না। আমি কাঁচ হলে তো সেটা কাঁচই হবে, বাইরে বাতাস থাকলে। তো দিস ইকুয়েশন, এই ইকুয়েশন সম্বন্ধে আমরা কিন্তু, দেখো কোনো বাড়িতে তোমার ধরো না একটা লোক এসছে যেটা গুরুত্বপূর্ণ, সে এমন গুরুত্বপূর্ণ নয় যে তুমি তোমার ধরে নাও সমস্ত ঘর সে দখল করে নিয়ে তোমাদেরকে বাইরে বার করে দিল, তা নয়। তা এখানে মিউ এর মান বার করে দিয়েছে এ এবং ডেল্টা এম দিয়ে, তার মানে এই নয় যে মিউ এর মান চেঞ্জ হয়ে যাবে যদি ওরা চেঞ্জ হয়, না। মিউ এর মানটা ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। সেটা কিন্তু যেহেতু আমরা ফিজিক্স পড়াশোনা করছি, যেহেতু আমরা সায়েন্স পড়াশোনা করছি, কোন একটা ম্যাথামেটিক্স পড়াশোনা করছি না, তাই ম্যাথামেটিক্সে যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট বলে যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, এখানে অ্যাজিভ যেন আমাদের বারবার মনে হচ্ছে যে মিউ এটা হচ্ছে এ এবং ডেল্টা এম এর উপর ডিপেন্ডেন্ট একটা ফাংশন, কিন্তু বিশ্বাস করো মিউ ইজ এ কনস্ট্যান্ট। তো ম্যাথামেটিক্স ইজ নট ফিজিক্স, এটা আবারও প্রমাণ হয় এই ইকুয়েশন থেকে। এখানে আমরা বারবার বলবো একটা কথা, যে এই যে মিউ এর মান, সেটা এইভাবেও লেখা যায় বলে সমীকরণ। তার মানে এ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কাঁচ যদি কাঁচ থেকে যায়, তাহলে কিন্তু মিউ পরিবর্তন হবে না। তাহলে এই সমীকরণ সম্বন্ধে বেশি ইমোশনাল হওয়ার আমাদের দরকার নেই। তাহলে মিউ সমান আমরা পেলাম সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু,
বাই সাইন এ বাই টু। এই যে সমীকরণ, এই সমীকরণে একটা ইম্পর্টেন্ট ব্যাপার কি, এটা কি বোঝায়? এটা এটা থেকে এটা থেকে আমরা 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 মিউ এর মান মিউ এর মান এ এবং ডেল্টা এম এর নলেজ থেকে বের করতে পারি। নলেজ থেকে বের করতে পারি। এইটুকুই সুবিধা। তার মানে এটা সবকিছু নয়। তার মানে তার মানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে, বলো কেউ কিছু বলছো? হতে পারে একদম ঠিক বলেছো। কিন্তু তুমি বলো, এর মান যদি তোমার ধরে নাও এটা কাঁচ এরকম আছে, এ মানে তো এই অ্যাঙ্গেলটা এ, এবার এটা কাঁচ এরকম আছে, এ অ্যাঙ্গেলটা এ, তাহলে এ তো চেঞ্জ হলো। এটাও ধরে নাও কাঁচ, এটাও ধরে নাও কাঁচ, বাইরে এখানেও ধরে নাও বাতাস, এখানেও ধরে নাও বাতাস। তাহলে এটা এ ওয়ান, যদি এটা এ টু যদি ধরো, তাহলে এ বড়, এখানে এ বড়, এখানে এ ছোট। তাহলে কোথায় বলো মিউ বেশি? এই দুটোর মধ্যে মিউ কোথায় বেশি? মিউ কিন্তু সমান। তার মানে ইউ ক্যানট প্রেডিক্ট, যে শুধুমাত্র একটা প্যারামিটারের উপর বেস করে তুমি প্রেডিক্ট করতে পারো না। দিস ইজ এ সিয়ার ইকুয়েশন, যে ইকুয়েশন বলছে যে মিউ এর মান কিন্তু এইভাবেও লেখা যায়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও এবার কোনটা কোনটা বলছো? ডেল্টা মিল। হ্যাঁ, হ্যাঁ, এটাকে যদি আমরা ধরে নাও, এই ইকুয়েশন যদি আমরা দেখি এরকম করে আই এর সাথে ডেল্টার যে ইকুয়েশনটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে প্রথমে ধর আয়ের মান এদিকে কম, আয়ের মান এদিকে বেশি। বেশি কমার মানে কি? মানে মিনিমাম, মাঝারির তুলনায় আয়ের মান। তখন আমরা দেখবো কম দিলেও ডেল্টাটা বেশি, আর মধ্যেখানে একটা মিনিমাম পাচ্ছি, এদিকে আবার বেশি পাচ্ছি। এই জায়গাটায় আমরা পাচ্ছি ডেল্টা মিন। বল আর কি বলছিস? এ সমান যদি আই ওয়ান প্লাস আই টুর কাছাকাছি যদি হয়, তাহলে ডেল্টা সমান জিরো হবে। খুব চাপের কন্ডিশন হবে তখন। এ সমান যদি এটা হয়, তাহলে এদিকে এ আছে, ও সরি, এ সমান আই ওয়ান প্লাস আই টু। ধর এ, আচ্ছা তাহলে তাহলে প্রশ্নটা আমি এইখানে লিখছি। প্রশ্ন হচ্ছে, যদি তোমার প্রশ্নটা লিখছি, যদি যদি এ সমান আই ওয়ান প্লাস আই টু হয়, কথার কথা, তবে ডেল্টা কত হবে? লিখতে পারি তো? প্রশ্ন তো যা খুশি করা যেতে পারে। আমরা প্রশ্নের অ্যান্সারটা দেখি। তাহলে এ সমান আমরা জানি আই ওয়ান প্লাস আই টু মাইনাস ডেল্টা। লিখতে পারি না, পারি না? ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। তারপরে ইট ইজ নিয়ারলি জিরো। নো চ্যুতি। এ কোন ক্ষেত্রে হবে ভগবান জানে, দেখতে হবে। ট্রাই টু ড্র এ ফিগার, ট্রাই টু ড্র এ ফিগার। সবাই মিলে আমরা জানার চেষ্টা করবো। এরকম একটা চিত্র অঙ্কন করো যেখানে আই ওয়ান আর আই টুর যে মান আছে তাদের সমান হচ্ছে এ। হ্যাঁ, সেক্ষেত্রে ডেল্টা হচ্ছে না, এমন একটা ছবি যদি কেউ আঁকতে পারো, একটু আঁকার চেষ্টা করো, আই উইল বি ভেরি হ্যাপি। কিরকম হবে, কিরকম হবে, কিরকম হবে, কিরকম হবে? চাপ আছে। এটা দেখো একটু, হ্যাঁ। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে, ধরে নাও প্রিজম যদি পাতলা হয়, প্রিজম যদি পাতলা হয়, মানে কি? এ তখন কম, এ তখন কম হবে। মানে এরকম গোদা প্রিজম ছিল, বিশাল মোটা প্রিজম ছিল, এটা ছিল এ। এখন পাতলা প্রিজম বলতে বোঝাচ্ছে লিক লিকে প্রিজম, এটা হচ্ছে পে। এই অ্যাঙ্গেলটা কম। তাহলে আবার দেখো, আমরা দেখলাম একটু আগে এ সমান হচ্ছে আর ওয়ান প্লাস আর টু।
তাহলে এ যদি নিজেই খুব কম হয়, তাহলে এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারি R1 এবং R2 এরা কি হবে গো? এরা কি হবে নিজেরা? এরা কম হবে না বেশি হবে? এরা বেশ কম হবে। আর আমরা জানি সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে মিউ। তাহলে এটা তো প্রপোর্শনাল। তাহলে আর যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে I1 I2 এরাও হবে ক্ষুদ্র। তার মানে এখানে এই যে প্রিজম যখন পাতলা হবে, তখন আমাদের এই যে ইকুয়েশন গুলো আমরা লিখলাম, তার মধ্যে এক্সট্রা অ্যাডেড ইনফরমেশন আমরা পাবো কি, সেটা আমরা দেখি। তাহলে এক্সট্রা প্রিজম যখন পাতলা, প্রিজম যখন পাতলা, তখন অ্যাডেড ইনফরমেশন কি? অ্যাডেড ইনফো হচ্ছে যে এ ছোট, তার মানেই হচ্ছে R1 এবং R2 র মান ছোট। তার মানেই হচ্ছে যে I1 I2 ও তাহলে ছোট। তখন তখন মজার বিষয় হচ্ছে যে এই যে পৃষ্ঠে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এখানে I1, এখানে R1, এদিকে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এখানে যদি আমি করি I1 R1, তখন এখানে আমি যদি লিখি, তাহলে আমরা লিখবো সাইন I1 বাই সাইন R1 সমান মিউ। আবার এদিক দিয়ে যখন লিখবো, এরকম করে গিয়ে এরকম করে আসছে, তখন আমরা লিখবো, আবার তোমরা ক্যালকুলেশন করে দেখবে, 1 মিউ 2 করে দেখবে, সাইন I2 বাই সাইন R2 সমান আবার মিউ। তখন এই যে I1 R2 যখন ছোট, তাহলে আমরা লিখতে পারি সাইন R1 সমান R1, সাইন R2 সমান হচ্ছে R2 যখন সব তোমার রেডিয়ান ইউনিটে, রেডিয়ান ইউনিটে, সাইন I1 তখন আমরা লিখতে পারি মোটামুটি I1, সাইন I2 সেটাকেও লিখতে পারি মোটামুটি I2। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখতে পারি I1 সমান R1 ইন্টু মিউ, আর এখানে লিখতে পারি I2 সমান মিউ ইন্টু R2। দুটো অ্যাডেড ইনফরমেশন পেলাম। তাহলে ডেল্টা সমান কত তখন? হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ডেল্টা? আমরা এখানে কি পেলাম? পাতলা প্রিজম যখন, পাতলা প্রিজম বলে আমরা কি পেলাম? পাতলা প্রিজম বলে আমরা দুটো ইনফরমেশন পেলাম, I1 সমান মিউ R1, I2 সমান মিউ R2। এইটা ইনফরমেশন পেলাম। ডেল্টার ফর্মুলা কি ছিল? ডেল্টা হচ্ছে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, মানে এ। ডেল্টা সমান কি ছিল? I1 প্লাস I2 মাইনাস এ। এ সমান কত ছিল? R1 প্লাস R2। এই দুটোকে বসিয়ে আমি কি পেলাম? এইটা পেলাম। এইটা যদি পাই, তাহলে আমি I1 এর জায়গায় যদি লিখি মিউ R1, I2 এর জায়গায় যদি লিখি মিউ R2 মাইনাস R1 প্লাস R2 কমন, তাহলে এখানে মিউ কমন নিলে আমরা পাচ্ছি R1 প্লাস R2 মাইনাস R1 প্লাস R2। তাহলে এখান থেকে আবার R1 প্লাস R2 কমন নিলে পাচ্ছি মিউ মাইনাস 1 ইন্টু R1 প্লাস R2। R1 প্লাস R2 সমান কি? কি R1 প্লাস R2 সমান? তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। কখন গো? কখন গো? যখন এই এর মান যখন রেডিয়ানে লেখা হবে, এবং R1 R2 র মান যখন ছোট, যখন প্রিজমটা যখন পাতলা হবে। তাহলে দেখো ডেল্টার মানটা একটা সুন্দর সুইট একটা ক্যালকুলেশনের মধ্যে আমরা পেলাম। যখনই পাতলা প্রিজম বলবে বা বলবে না, কিন্তু তোমাদের শুধুমাত্র এই জিনিসগুলো ভ্যালুগুলো দেওয়া থাকবে, তখন পটাপট এই ভ্যালুটা বসিয়ে দিবে। তাহলে কখন আমরা ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ লিখবো? এটা কখন? অ্যান্সার হচ্ছে, আর কখন এটা, আর কখন ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ লিখবো? এটা হচ্ছে সর্বদা, সব সময়। আর এটা হচ্ছে তখনই লিখবো যখন এ ছোট, মানে পাতলা প্রিজম, পাতলা প্রিজম। এবং এই যে ম্যাগনিচিউড দেখতে পাচ্ছ এখানে এ,
এই যে এখানে যখন এগুলো সব রেডিয়ানে আছে, রেডিয়ানে না থাকলে তোমরা জানো সাইন আই সমান আই লেখা যায় না। কিন্তু এখানে রেডিয়ান মিডিয়ানের কোনো গল্প নেই। ডান পক্ষ যদি রেডিয়ান হয়, বাম পক্ষ রেডিয়ান হবে। ডান পক্ষ যদি ডিগ্রিতে হয়, বাম পক্ষ ডিগ্রিতে হবে। সুতরাং দেয়ার ইজ নো রেস্ট্রিকশন। ওকে, সো দিস ইজ আর প্রিজমের ফর্মুলা। এবার এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, তোমাদের প্রশ্নে পড়তে পারে যে এই যে মিনিমাম ডিভিয়েশন প্রিজমে, প্রিজমের ক্ষেত্রে, প্রিজমের ক্ষেত্রে যে সর্বনিম্ন চ্যুতি, সর্বনিম্ন চ্যুতি যেটা হলো, সেটা তো আমি বললাম শুধুমাত্র এক্সপেরিমেন্টাল রেজাল্ট অনুযায়ী, এক্সপেরিমেন্টাল ওয়েতে বললাম যে প্রতিসম হলে আমরা দেখেছি যে ডেল্টাটা যদি এদিকে ডেল্টা হয়, এদিকে যদি আই হয়, তাহলে প্রতিসম হলে দেখা যায় যে এটা এরকম করে মিনিমাম হয়, ডেল্টা মিনিমাম হয়। কিন্তু আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল। সেটা আমি করাইনি, তোমাদের বইয়ে এটা আছে, এটা একটু ট্রাই করো। ম্যাথামেটিক্যাল, এবং দিস ইজ জাস্ট কলন বিদ্যা ইউজ করে, কলন বিদ্যা ইউজ করে এটাকে প্রমাণ করেছে। আমি এখন করাবো না, বিদ্যা ইউজ করে প্রমাণ করবে যে ডেল্টা উইল বি ডেল্টা মিন কখন, যখন, যখন I1 ইকুয়াল টু I2, R1 ইকুয়াল টু R2। এটা হোমওয়ার্ক থাকলো, যদি পারো ভালো, না পারো আমি পরে করে দেবো। এটা বইয়ে দেওয়া আছে, দেখে দেখে করো। জাস্ট একটা ক্যালকুলেশন। নেক্সট, নেক্সট দুটো প্রবলেম আছে, টু প্রবলেম। এক নাম্বার হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে প্রিজমের মধ্যে দুটো প্রবলেম। এক নাম্বার হচ্ছে প্রিজমে আলো ফেলবো, প্রিজমে আলো ফেলবো, কিন্তু তা আর, তা আর পাশের প্রতিসারক, প্রতিসারক মাধ্যম দিয়ে বেরোবে না, প্রতিসারক তল দিয়ে বেরোবে না। এই জিনিসটা নিয়ে একটু ভাবো, যে প্রিজমে আমি আলো ফেলছি একটা তল দিয়ে, কিন্তু অন্য যে পাশের প্রতিসারক তল দিয়ে প্রিজম থেকে আলো বেরোবে না, তার দুখানা শর্ত হতে পারে। তার জন্য দুটি কেস। কি কি? এক নাম্বার কেস হচ্ছে কত এ হতে হবে, মানে যে কোনো ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য কত এ হতে হবে, যখন আই যা খুশি হতে পারে, যা খুশি হতে পারে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু কি, এ যখন ধ্রুবক, এ যখন ধ্রুবক, তখন আই এর কোন মানের জন্য, কোন মানের জন্য নো, নো নির্গত আলো বন্ধ হবে। তাহলে দুটো কেস, দুটো কেস আমরা এখানে আলোচনা করব। একটা হচ্ছে যে প্রিজমে আমি আলো ফেলবো, কিন্তু আমি পাশের একটা তল দিয়ে ফেলবো, অন্য তল দিয়ে আলো বেরোবে না। তার জন্য দুটো, দুটো কেস আমি দিলাম, যে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা আপতিত কোণ, সেটা যা খুশি হতে পারে, কিন্তু তোমার কাছে কন্ট্রোল হচ্ছে প্রিজমের যে প্রতিসারক কোণ। প্রথম ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব যে প্রতিসারক কোণের মান কত হলে যে কোনো ভাবেই তুমি আলো ফেলো না কেন, তার পাশের তল দিয়ে বেরোবে না। আর দ্বিতীয় ক্ষেত্রে কি, প্রতিসারক কোণ তোমার বলে দেওয়া আছে যে দেখো আমার এত ডিগ্রি প্রতিসারক কোণের একটা প্রিজম আছে, তাহলে বলো তো দেখি কত ইনসিডেন্ট অ্যাঙ্গেলের চেয়ে অ্যাঙ্গেলের মান কত হলে আর বেরোবে না। দুটো প্রবলেমের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো না, পারছো না? এক নাম্বার বলছে এইটা হচ্ছে, এটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে তল, লম্ব তল।
এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই। এবার ধরো এমন করলে এই দিক দিয়ে, সরি, এটা যদি এই দিক দিয়ে বেরো তাহলে তো বেরিয়ে গেল। এবার এমন করলে ধরে নাও এই বরাবর বেরিয়ে গেল, মানে এখানে তোমার এই অ্যাঙ্গেলটা থিটা সি হয়ে গেল। তাহলে এটা কন্ট্রোল কার কার হতে পারে, উপর হতে পারে? একটা হতে পারে এই যে ডিপেন্ড ডিপেন্ড করতে পারে আই আর এ এর উপর ডিপেন্ড করতে পারে। তো একবার আমি জিজ্ঞেস করব কত আই এর জন্য, আর একবার জিজ্ঞেস করব কত এ এর জন্য। কি? কোনো বিম বাইরে পাবো না, কোনো রশ্মি বাইরে পাবো না। এইটা তোমরা ট্রাই করো, ট্রাই ইট অ্যাট হোম। দুটো প্রবলেম কি বোঝা গেল? আমি বোঝাতে পারলাম নাকি ভাট বকে দিলাম? সুমিয়া, তা বুঝতে পারোনি বলো লাস্ট দুটো প্রবলেম। একটু একটু বুঝতে পেরেছো, গোটাগুটি বুঝতে পারোনি। মেনলি হচ্ছে আমি জানার চেষ্টা করছি যে আয়ের মান তুমি ধরে নাও ইনসিডেন্ট অ্যাঙ্গেল যা খুশিই করো না কেন, কিন্তু প্রিজমটা এমন প্রতিসারক কোণে নেবে যে ওই প্রিজম থেকে আলো আর সেকেন্ড তল দিয়ে বেরোবেই না, নাম্বার ওয়ান। তাহলে সেখানে এ নির্ণয় করতে হবে। তাহলে এক এক নম্বর এ এর মান নির্ণয় করতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে এ দেওয়া থাকবে। একবার এ দেওয়া, এর মান নির্ণয় করতে হবে, আই দেওয়া থাকবে। বলেই দিই দাঁড়া, একবার এ দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, আই বের করতে হবে, আর একবার আই দেওয়া থাকবে, এ বের করতে হবে। যে কোনো একটা আমি করে দিচ্ছি, দেখে নাও। যে ধরে নাও এ হচ্ছে আমার প্রিজম, এর অ্যাঙ্গেল হচ্ছে এ। এবার এখানে ধরে নাও এটা লম্ব, এখানে একটা অ্যাঙ্গেল আছে আই, এদিক দিয়ে গেছে, এই অ্যাঙ্গেলটা থিটা সি হতে হবে, তবে এই দিক দিয়ে আলো বেরোবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, কারণ থিটা সি এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। থিটা সি মানে কি? সংকট কোণ। সংকট কোণের চেয়ে বেশি কোণ হয়ে গেলেই এদিকে বেরিয়ে যাবে। তাহলে মিনিমাম সংকট কোণ হতে হবে। তাহলে থিটা সি যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই এই প্রান্ত থেকে লিখতে পারি সাইন থিটা সি বাই সাইন 90 ডিগ্রি সমান ঘন মিউ লঘু। তার মানে মিউ লঘু বাই মিউ ঘন মানে 1/মিউ। তাহলে এখান থেকে লিখতে পারি সাইন থিটা সি সমান 1/মিউ, লিখলাম। এবার এখানে দেখো এইটা হচ্ছে আর, এটা এটা হচ্ছে মিউ। এবার এটা আর, এটা যদি থিটা সি হয়, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আমরা জানি R1 প্লাস R2 সমান হয় এ। তাহলে এখানে R2 মানে কি? থিটা সি। তাহলে R1 প্লাস থিটা সি সমান হয় এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি? এখানে কি দেওয়া আছে? এখানে কি দেওয়া আছে? এখানে এ দেওয়া আছে ধরে নাও। এবার এ যদি দেওয়া থাকে, তাহলে এ ধরে নাও নোন। যদি নোন হয় এ, মিউও নোন, তাহলে আই বার করতে যদি হয়, তাহলে আমরা লিখবো R1 সমান এ মাইনাস থিটা সি। তাহলে এবার এখান থেকে কি লিখবো? তাহলে এখান থেকে আমরা কি লিখবো? সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে মিউ। সাইন আই বাই সাইন আর মানে কি? এ মাইনাস থিটা সি। তাহলে সাইন এ মাইনাস থিটা সি সমান হচ্ছে মিউ। তাহলে সাইন আই, তাহলে সাইন আই সমান মিউ ইন্টু সাইন এ মাইনাস থিটা সি। তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা বসিয়ে দাও। তাহলে সাইন আই সমান কি পেলাম? সাইন আই সমান পেলাম মিউ ইন্টু সাইন এ মাইনাস থিটা সি। তাহলে এখানে মিউ ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এখানে ভ্যালু বসালে পাবো মিউ ইন্টু সাইন এ কস বি মানে সাইন থিটা সি সমান কত? সাইন থিটা সি সমান 1/মিউ। তাহলে কস থিটা সি সমান রুট ওভার অফ 1 - 1/মিউ স্কোয়ার মাইনাস কস এ ইন্টু সাইন থিটা সি মানে 1/মিউ। এই করলে মিউ মিউ কেটে যাবে, নিয়ে আমি পাবো
সাইন এ সাইন এ ইন্টু রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস কস এ, এটা হবে এ কস এ, সেটা সমান হবে সাইন আই। তাহলে নির্ণেয় আই সমান কত? নির্ণেয় আই সমান সাইন ইনভার্স সাইন এ রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস কস এ। চেক ক্যালকুলেশন, চেক ক্যালকুলেশন, আমি জাস্ট ক্যালকুলেশনটা করে দিলাম, এবার চেক করে নিও। যদি যদি এটা এ এ এখানে আমি বার করেছি, আই যদি বার করতে হতো তাহলে এটাকে আমরা জানা ধরতাম, আইটাকে অজানা ধরতাম, সেটা কেমন করে বার করবো? এখানে আমি এই যে ক্যালকুলেশনটা আমরা পেলাম, প্রিভিয়াস ক্যালকুলেশন আমরা কি করলাম? প্রিভিয়াস ক্যালকুলেশন আমরা আই বের করলাম, আই বের করলাম, এ জানা। নেক্সট যেটা হোমওয়ার্ক, যেটা তোমাদের জন্য হোমওয়ার্ক যেটা, সেটা হচ্ছে আই নির্ণয় করো, এ জানা, সরি, এ নির্ণয় করো, আই জানা। দেখো ফর্মুলাটা কি দাঁড়ায়, যাতে করে প্রিজমের বাইরে থেকে কোনো আলো না বেরোয়। দিস ইজ অল অ্যাবাউট প্রিজম ফর ইওর ক্লাস 12। এটা হচ্ছে প্রিজমের পুরো টোটাল থিওরিটিক্যাল ক্লাস। নেক্সট ডে আমরা কালকে প্রিজম, কাল আমরা যেটা করব সেটা হচ্ছে, প্লিজ তোমরা হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করো। আমরা যেটা করব কালকে রিফ্র্যাকশন, যেটা পুরো প্রবলেম করব, প্রবলেম অন রিফ্র্যাকশন করব। কারণ তোমরা জানো যে রিফ্র্যাকশনের এক্সাম আছে তোমাদের আপ টু প্রিজম, তোমাদের পরীক্ষা আছে সামনে মঙ্গল বুধবার, এবং সেখান থেকেই বেশিরভাগ মার্কস কিন্তু সেখান থেকেই পড়বে। সো প্রবলেম অফ রিফ্র্যাকশন আমাদের কিন্তু পড়তে হবে, এবং এখান থেকে প্রবলেম করব, আর তার সাথে সাথে কিছু প্রশ্ন আলোচনা আমরা করব। তারপর আমরা নেক্সট এতে আমরা শুরু করব, এগুলো করার পর, এটা কনফিডেন্স পাওয়ার পর আমরা শুরু করব লেন্স। মনে রাখবে আমাদের লেন্স ছাড়া আর কিন্তু শুধুমাত্র অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, আর যে দুটো জায়গা আছে, একটা তোমার কি বলে, একটা হচ্ছে তোমার সঞ্চার ব্যবস্থা, আর একটা ট্রানজিস্টার, সেটা যে কোনো দিন আমরা করে নিতে পারি। ফ্র্যাকশন বলিনি, তাহলে আমাকে একটু ফটো তুলে পাঠিয়ে দিও কি কি আছে। ওকে, যে যে প্রবলেম, যে যে টেস্ট গুলো বলেছি পর পর, সেগুলোর ডেট অনুযায়ী আমাকে একটু কাইন্ডলি প্লিজ একটা জায়গায় লিখে, সুমিয়া তোমার একটু টাইম নষ্ট হোক, 2 মিনিট, তুমি একটু টেস্ট অনুযায়ী রেজাল্ট ফটাফট একটু তোমার হাতের লেখা ভালো, লিখে পাঠিয়ে দিও। ওকে, চলো তাহলে, বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে।